প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টারের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের উপরে। তো আমাদের আজকের শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে 5 এবং শিরোনাম হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে। এখানে একটা অনুশীলনী কাজ দেওয়া রয়েছে এবং সেটা হচ্ছে 79 পৃষ্ঠা। তোমাদের বইয়ের 79 পৃষ্ঠার যে অনুশীলনী কাজটি রয়েছে সেটিরই আজকে আমরা দেখাবো এখানে আজকের ভিডিওতে। তো এখানে বলা হয়েছে যে প্রাচীন মিশর, স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছকটি পূরণ করা হলো। অর্থাৎ তোমাদের বইয়ের 79 পৃষ্ঠার যে অনুশীলনীর ছকটি রয়েছে সেই অনুশীলনীর ছকটি আজকে আমরা আমাদের ভিডিওতে পূরণ করে দেখাবো। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলো শুরু করি। তো এখানে আমাদের যে ছকটি রয়েছে, অনুশীলনীর ছকটি, এখানে তিনটি অঞ্চলের কথা, রাষ্ট্রের কথা বলা হয়েছে: মিশর, স্পার্টা এবং অ্যাথেন্স। ঠিক আছে। তো এখানে আমরা যদি প্রথমেই দেখি যে ঐতিহাসিক কাল থেকেই মিশরের রাজতন্ত্র বিদ্যমান ছিল। মিশরীয় রাজাদের বলা হতো ফারাও। ফারাওরা ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। স্পার্টা কেমন ছিল? আমরা জানি যে স্পার্টা একটি নগর রাষ্ট্র। আর স্পার্টা প্রাচীনকালে সামরিক নগর রাষ্ট্র হিসেবে সুপরিচিত ছিল। স্পার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। স্পার্টার জনগণ তার আদেশকে আইন হিসেবে মেনে নিতে বাধ্য ছিল। এবার আসি অ্যাথেন্স। আমরা জানি অ্যাথেন্স ছিল একটি প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র। অ্যাথেন্সে খ্রিস্টপূর্ব 8 শতকের মাঝামাঝি পর্যন্ত রাজার শাসন এবং বংশানুক্রমিক রাজতন্ত্র বিদ্যমান ছিল। এরপর অভিজাতদের দ্বারা নির্বাচিত 9 জনের একটি পরিষদ দেশ শাসন করত। এখানে অভিজাত মানে হচ্ছে উচ্চ শ্রেণীর ব্যক্তিবর্গদেরকে বোঝানো হচ্ছে। এরপরে আমরা যদি লক্ষ্য করি যে এখানে এই ছকের 3টি কলাম রয়েছে এবং 5টি রো রয়েছে এবং সেই কলাম এবং রোগুলি কিন্তু আমরা এখন পূরণ করছি। এখন মিশরের যে 2 নম্বর যে রো, যেমন মিশরের সমাজ 3 শ্রেণীতে বিভক্ত ছিল। যেমন ফারাও, রাজদরবারে গণ্যমান্য ব্যক্তি, পুরোহিতেরা উচ্চ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। বণিক, কারিগর এবং অন্যান্য শ্রমশিল্পীরা ছিলেন মধ্যম শ্রেণীভুক্ত। ভূমিদাস, সেবাদাস এবং কৃতদাসরা নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। ফারাও ছিলেন একাধারে দেবতা, প্রশাসনিক প্রধান, বিচারক এবং প্রধান সেনাপতি। তার নিচে ছিল পুরোহিত, অভিজাত, লিপিকার, বণিক শ্রেণী। তারপর ছিল কৃষক এবং দাসদের অবস্থান। তো এখানে যে কথাটি বলা হচ্ছে যে মিশরের সমাজ 3 শ্রেণীতে বিভক্ত ছিল। ফারাও, এরপর হচ্ছে রাজদরবারে গণ্যমান্য যে সকল ব্যক্তিবর্গ ছিলেন, এছাড়া পুরোহিতেরা উচ্চ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। পুরোহিতরা ছিল ধর্মীয় গুরু, যারা ফারাও রাজার কথা মতো চলতো এবং ধর্মীয় কার্যাদি সম্পাদিত করত। আমরা জানি মিশরের রাজার যে উপাধি সেটা ছিল ফারাও। এছাড়া বণিক মানে হচ্ছে ব্যবসায়ী, কারিগর এবং অন্যান্য যে শ্রমশিল্পীরা রয়েছে যারা শ্রম দিত এবং তারা ছিল মধ্যম শ্রেণীভুক্ত। ভূমিদাস, সেবাদাস এবং কৃতদাস নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। কৃতদাস হচ্ছে যাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো, তারা ছিল নিম্ন শ্রেণীভুক্ত। এছাড়া ফারাও ছিলেন একাধারে দেবতা, অর্থাৎ তিনি দেবতার সমতুল্য ছিলেন। এছাড়া প্রশাসনিক প্রধান, অর্থাৎ রাষ্ট্রের প্রশাসনিক যে কার্যাবলী রয়েছে তার সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতেন এবং তিনি প্রশাসনিক প্রধান ছিলেন। বলতে গেলে তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী ছিলেন। এছাড়া তিনি বিচারক ছিলেন এবং প্রধান সেনাপতি ছিলেন। আর তার নিচে যারা ছিলেন তারা হচ্ছেন পুরোহিত, অভিজাত এবং লিপিকার যারা লিখতেন, বণিক শ্রেণী যারা ব্যবসায়িক গোষ্ঠী ছিলেন। তারপর ছিল কৃষক এবং দাসদের অবস্থান। এরপর আমরা যদি দেখি যে নগররাষ্ট্র স্পার্টা সমাজের জনগণ
তিন শ্রেণীতে বিভক্ত ছিল। স্পার্টান, প্রথম শ্রেণীর নাগরিক ছিল স্পার্টানরা। এরা ছিল বিজেতা, ডুরিয়ান বংশোদ্ভূত গ্রিক। একমাত্র স্পার্টানরা পূর্ণ নাগরিক এবং রাজনৈতিক সুবিধা ভোগ করত। এরপরে আসি পেরিউস। পেরিউসটা ছিল বহিরাগত নানা জাতের মানুষ। এরাও স্বাধীন ছিল, তবে তাদের কোনো রাজনৈতিক স্বাধীনতা ছিল না। এরপরে রয়েছে হ্যালড। হ্যালড বলা হতো সার্ভ বা কৃতদাসদের। এরা ছিল স্পার্টার আদিম অধিবাসী ও তাদের বংশধর। এরা সব ধরনের রাজনৈতিক এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তো এখানে যে বিষয়টি বলছে যে স্পার্টা সমাজের যে জনগণ ছিল তাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। এক হচ্ছে স্পার্টান, তারপরে হচ্ছে পেরিউস, আর এরপরে হচ্ছে হ্যালড। এই তিন শ্রেণীতে স্পার্টা সমাজের জনগণ বিভক্ত ছিল। তার মধ্যে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হতো স্পার্টানদের। এরা ছিল বিজেতা। বিজেতা মানে হচ্ছে যারা জয়লাভ করে, তারা ছিল বিজেতা, এই ডুরিয়ান বংশোদ্ভূত গ্রিক। একমাত্র স্পার্টানটা পূর্ণ নাগরিক এবং রাজনৈতিক সুবিধা ভোগ করত, যেহেতু তারা উচ্চ শ্রেণীর ছিল, যার ফলে তারা পূর্ণ নাগরিক যে সুযোগ সুবিধা রয়েছে এবং রাজনৈতিক যে সুযোগ সুবিধা রয়েছে সেটা ভোগ করত। আমরা জানি যে নগর রাষ্ট্রের যে রাজনৈতিক সুবিধা বলতে আমরা যে বিষয়টি বুঝি, যারা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে কিন্তু নাগরিক বলা হতো, এবং যারা রাজনৈতিক কার্যকলাপে সরাসরি অংশগ্রহণ করত, আর শুধুমাত্র তাদের একমাত্র স্পার্টানরাই যারা কিনা প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে তারা রাজনৈতিক সুবিধাগুলো ভোগ করতো, রাজনৈতিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারত। এরপরে রয়েছে পেরিউস। পেরিউসটা ছিল বহিরাগত, যারা অন্য অঞ্চল থেকে এসেছিল, নানা জাতের মানুষ। এরাও স্বাধীন ছিল, তবে তাদের কোনো রাজনৈতিক স্বাধীনতা ছিল না, অর্থাৎ তারা কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারতো না, রাজনৈতিক সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারতো না। এরপরে রয়েছে হ্যালড। হ্যালড বলা হতো সার্ভ বা কৃতদাসদের। যারা কৃতদাস হিসেবে বিক্রি হতো তাদেরকে হ্যালড বলা হতো। এরা ছিল স্পার্টার আদিম যে অধিবাসী ও তাদের বংশধর। এরা সব ধরনের রাজনৈতিক এবং নাগরিক অধিকার থেকেও বঞ্চিত ছিল। হ্যালডরা সব ধরনের নাগরিক এবং রাজনৈতিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। এরপরে যদি দেখি আমরা অ্যাথেন্সের যে দুই নম্বর যে অ্যাথেন্সের নাগরিক সমাজ 4 শ্রেণীতে বিভক্ত ছিল। এর মধ্যে প্রথম 3 শ্রেণী ছিল স্বাধীন নাগরিক। প্রথম শ্রেণীতে ছিল ধনী অভিজাত শ্রেণীর লোক। এরা পূর্ণ নাগরিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করত। দ্বিতীয় শ্রেণীতে ছিল সাধারণ জনগণ, যেমন কৃষক, বণিক, নাবিক, কারিগর, ব্যবসায়ী। এদের রাজনৈতিক অধিকার ছিল না। তৃতীয় শ্রেণীতে ছিল অন্য দেশ থেকে আগত জনগণ। এদের কোনো রাজনৈতিক বা নাগরিক অধিকার ছিল না। স্বাধীন নাগরিক ছাড়াও অ্যাথেন্সে বহু সংখ্যক দাস ছিল। এরা মনিবের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। এদের কোনো রাজনৈতিক বা নাগরিক অধিকার ছিল না। তো এখানে আমরা যদি দেখি যে অ্যাথেন্সের তাদের যে নাগরিকের যে শ্রেণী সেটা 4 শ্রেণীতে বিভক্ত ছিল। এর মধ্যে প্রথম 3 শ্রেণী ছিল স্বাধীন নাগরিক। তো প্রথম 3 শ্রেণী ছিল, যেমন প্রথম শ্রেণীতে ছিল ধনী অভিজাত শ্রেণীর লোক, যারা উচ্চ শ্রেণীর লোক ছিল, ধনী অর্থবিত্তশালী। এরা পূর্ণ নাগরিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করত। আর দ্বিতীয় শ্রেণীতে যে সকল নাগরিকরা ছিল, যেমন কৃষক, যারা কৃষিকাজ করত, বণিক, যারা ব্যবসায়ী, নাবিক, যারা নৌপথে চলাচল করত, যারা তারপর হচ্ছে কারিগর এবং ব্যবসায়ী। এদের রাজনৈতিক অধিকার ছিল না। তৃতীয় শ্রেণীতে ছিল অন্য দেশ থেকে আগত যে সকল জনগণ। এদেরও কোনো রাজনৈতিক বা নাগরিক অধিকার ছিল না। স্বাধীন নাগরিক ছাড়াও অ্যাথেন্সে বহু সংখ্যক দাস ছিল। এই যে এই 3 শ্রেণীর নাগরিক স্বাধীন হলো, এদের ছাড়াও অ্যাথেন্সে বহু সংখ্যক দাস ছিল, যাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। এরা মনিবের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো, অর্থাৎ যিনি কিনে নিতেন তার সম্পত্তি হিসেবে এই দাসরা বিবেচিত হতো। এদের কোনো ধরনের রাজনৈতিক বা নাগরিক অধিকার ছিল না। এরপরে আমরা যদি দেখি মিশরের প্রাচীন রাজবংশের রাষ্ট্রকাঠামো ছিল একনায়কতান্ত্রিক। ফারাও মিশরকে একজন স্বর্গীয় ও স্বৈরাচারী শাসক রূপে শাসন করতেন। তিনি নিজেকে সূর্য দেবতা রে-এর পুত্র মনে করতেন। মিশরের ফারাওগণ ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক।
তাদের ক্ষমতাকে সুসংহত করতে রাজ্যের পুরোহিত বা ধর্মগুরুরাও বিশেষ ভূমিকা রাখতেন। তো এখানে যে কথাটি বলা হচ্ছে, মিশরের প্রাচীন যে রাজবংশের রাষ্ট্র কাঠামো ছিল সেটা ছিল একনায়কতান্ত্রিক। আর একনায়কতান্ত্রিক কথাটির অর্থ হচ্ছে যেখানে একজন শাসকের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকবে এবং তার কথাই সর্বোচ্চ এবং তার কথাই চূড়ান্ত, এবং তার নিয়ন্ত্রণাধীনে, তার কর্তৃত্বাধীনে রাষ্ট্র পরিচালিত হবে। অর্থাৎ একজনের হাতে যে শাসকের হাতে ক্ষমতা কুক্ষিগত থাকে সেটাই হচ্ছে কি একনায়কতান্ত্রিক। তেমনিভাবে মিশরের যে রাজবংশের রাষ্ট্র কাঠামো ছিল সেটা ছিল একনায়কতান্ত্রিক এবং একজন শাসকের হাতে ক্ষমতা কুক্ষিগত ছিল এবং একজন শাসকই সেই ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন। তো ফারাও মিশরের একজন কি স্বর্গীয় ও স্বৈরাচারী শাসকরূপে শাসন করতেন। ফারাও এখানে ধর্মীয় একটি বিষয় রয়েছে, যে স্বর্গীয় বলা হতো যে তিনি স্বর্গীয়ভাবে অনুমোদন প্রাপ্ত। মিশরের যিনি ফারাও শাসক ছিলেন মানে স্বর্গীয়ভাবে তিনি শাসন ক্ষমতা পেয়েছেন এরকম একটি ধারণা ছিল, ও স্বৈরাচারী শাসকরূপে শাসন করতেন। আমরা জানি যে স্বৈরাচারী কথার অর্থ হচ্ছে যে রাষ্ট্রই সর্বে সর্বা, অর্থাৎ শাসক যেভাবে চান সেভাবেই হবে, এটি হচ্ছে কি স্বৈরাচারী। এছাড়া তিনি নিজেকে সূর্য দেবতা রের পুত্র মনে করতেন। তারা বিশ্বাস করতেন একটা দেবতা রয়েছে এবং সেটার নাম হচ্ছে, সেই দেবতার নাম হচ্ছে সূর্য দেবতা, এবং সেই দেবতার সূর্য দেবতা আর তিনি হচ্ছেন রে, এবং তার পুত্র বলে তিনি নিজেকে মনে করতেন। অর্থাৎ মিশরের যে ফারাও তিনি নিজেকে সূর্য দেবতা রের পুত্র বলে মনে করতেন, সন্তান হিসেবে মনে করতেন। মিশরের ফারাওগণ ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক। অর্থাৎ ফারাওরা মিশরের রাজ্যের যে সকল সম্পদ রয়েছে এবং সকল মানুষের প্রাণের মালিক হিসেবে তিনি নিজেকে দাবি করতেন, এবং তার ক্ষমতাকে সুসংহত করার জন্য রাজ্যের যে সকল পুরোহিত বা ধর্মগুরুরা রয়েছে তারা বিশেষ ভূমিকা রাখতেন। তারা জনগণকে ফারাওয়ের কথা মতো চলতে তাদেরকে বুঝাতেন, জনগণকে বুঝাতেন এবং ফারাওয়ের কথা মতো চলতে বাধ্য করতেন। এছাড়া আমরা যদি দেখি যে স্পার্টা, ডুরিয়ান জাতিভুক্ত হওয়া সত্ত্বেও স্পার্টানরা তাদের দেশে অ্যাথেন্সের মতো গণতান্ত্রিক শাসন পদ্ধতি প্রবর্তন করতে পারেনি। স্পার্টায় প্রচলিত শাসন পদ্ধতি ছিল স্বৈরাচারী, একনায়কতত্ত্বমূলক। স্পার্টানদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় এই সমরতন্ত্র দ্বারা তারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। এখানে যে কথাটি বলছে যে স্পার্টার ক্ষেত্রে যে ডুরিয়ান জাতিভুক্ত যারা ছিল, যে ডুরিয়ান জাতিভুক্ত হওয়া সত্ত্বেও স্পার্টানরা তাদের দেশে অ্যাথেন্সের মতো গণতান্ত্রিক শাসন পদ্ধতি প্রবর্তন করতে পারেনি। অর্থাৎ অ্যাথেন্সে যে গণতান্ত্রিক ধারা প্রচলিত ছিল সেটা কিন্তু স্পার্টানরা ডুরিয়ান জাতিভুক্ত হওয়া সত্ত্বেও তারা তাদের দেশে সেই গণতান্ত্রিক পদ্ধতি বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারেনি বা চালু করতে পারেনি। স্পার্টায় প্রচলিত শাসন পদ্ধতিতে ছিল স্বৈরাচারী এবং একনায়কতত্ত্বমূলক। স্পার্টায় যে শাসন পদ্ধতি ছিল সেটা ছিল স্বৈরাচারী, যেমন একজন শাসকের কথাই চূড়ান্ত ছিল, এবং একনায়কতত্ত্বমূলক ছিল। শাসক যে কথাটি বলতেন সেটাই সর্বোচ্চ এবং চূড়ান্ত আইন হিসেবে বিবেচিত হতো এবং সকলকে সেই আইনটি মেনে নিতে হতো। এটাই ছিল স্পার্টানদের শাসন ব্যবস্থা। এছাড়া বলা হচ্ছে যে স্পার্টানদের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় সমরতন্ত্র অর্থাৎ যুদ্ধবিদ্যা ছাড়াও তারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি, এবং তারা যুদ্ধবাদ ছিল এবং যুদ্ধের দিকে তাদের মনোনিবেশ ছিল বেশি, এবং তারা সেভাবেই প্রভাবিত ছিল, এবং মানুষের যে মানবিক উন্নয়ন সেটার দিকে তারা নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি, যার ফলে সাধারণ জনগণ তারা কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত ছিল এবং তারা তাদের যে মৌলিক অধিকার বা সুযোগ সুবিধা সেই সকল থেকে বঞ্চিত ছিল। তারপরে আমরা যদি দেখি অ্যাথেন্সের যে 3 নম্বর যে সাধারণ পূর্বাব্দ 7ম শতকে অ্যাথেন্সের রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। সাধারণ জনগণের দাবির মুখে শাসক ও অভিজাত শ্রেণীর মানুষদের রাজনৈতিক ক্ষমতা খর্ব হয় এবং মানুষের অধিকার বৃদ্ধি পায়। এখানে যে কথাটি বলছে যে সাধারণ পূর্বাব্দ 7ম শতকে অ্যাথেন্সের রাজনৈতিক অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসে, সাধারণ জনগণের দাবির মুখে শাসক ও অভিজাত শ্রেণীর মানুষদের রাজনৈতিক ক্ষমতা খর্ব হয় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। জনগণ কি করেছিল?
সেই সময় বিপ্লব শুরু করেছিল এবং সাধারণ মানুষের যে দাবি ছিল যে জনগণের অধিকার প্রতিষ্ঠা, এক পর্যায়ে দেখা যাচ্ছে যে জনগণের আন্দোলন এবং দাবির মুখে শাসক এবং যারা অভিজাত শ্রেণীর ছিলেন তাদের যে রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক শক্তি ছিল সেটা খর্ব হয়, কমে যায়, হ্রাস পায় এবং সাধারণ মানুষের যে অধিকার সে অধিকার বৃদ্ধি পায়। তো এখানে মিশরের যে 4 নম্বর যে রো, মিশরের শাসন ব্যবস্থার প্রধান এবং সকল ক্ষমতার উৎস হচ্ছে ফারাও। তার সিদ্ধান্ত অনুযায়ী যাবতীয় কাজকর্ম পরিচালিত হতো। অর্থাৎ মিশরের শাসন ব্যবস্থার যিনি প্রধান ছিলেন এবং সকল ক্ষমতার যিনি মালিক বা উৎস ছিলেন তিনি হচ্ছেন ফারাও। আর তার সিদ্ধান্ত অনুযায়ী মিশরের যাবতীয় যে রাজনৈতিক কার্যক্রম সেটা পরিচালিত হতো। তারপরে যদি আমরা দেখি 4 নম্বর যে রো, স্পার্টান সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে। এই জন্য স্পার্টার সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। একটি শিশুর জন্মের পর থেকেই তাকে যোদ্ধা হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হতো। এখানে স্পার্টানদের ক্ষেত্রে যে কথাটি বলা হচ্ছে যে স্পার্টার সমাজ তৈরি হয়েছিল মূলত যুদ্ধের প্রয়োজনকে ঘিরে। তাদের কাছে যুদ্ধই সবচেয়ে বড় ছিল। নাগরিক সুযোগ অধিকার প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করারকে গুরুত্ব না দিয়ে তাদের কাছে যুদ্ধকে তারা তাদের একমাত্র সম্বল হিসেবে তারা নিয়েছিল। এই জন্য স্পার্টার সরকারের যে মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা এবং যুদ্ধ পরিচালনা করা। তো দেখা যাচ্ছে সেখানে একটি শিশু জন্মের পর থেকে তাকে যোদ্ধা হিসেবে গড়ে তোলার জন্য যে সকল প্রস্তুতি দরকার সে ধরনের প্রস্তুতি তারা নিয়ে নিত। এবং আমরা এটাও জানি যে একটি শিশু জন্মের পর সেই শিশুটি যদি সবল না হতো তাহলে সেই শিশুটিকে, এবং সেটা যদি রোগা এবং দুর্বল হতো, সেই শিশুটিকে তারা পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করত। এবং যে শিশুটিকে সবল মনে হতো সেই শিশুটিকে তারা শিশু অবস্থা থেকে তারা যুদ্ধের প্রস্তুতি হিসেবে তাদেরকে মেনে নেওয়া হতো এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো। এভাবে আমরা দেখি যে স্পার্টান যে সমাজ ব্যবস্থা তারা কিন্তু নাগরিকদের শুধুমাত্র যুদ্ধের জন্যই তারা তৈরি করে নিত। এরপরে যদি দেখি আমরা 4 নম্বর যে রো, অ্যাথেন্সে গণতন্ত্রের বিকাশ ঘটেছিল পর্যায়ক্রমে। রাজতন্ত্র ও অভিজাততন্ত্র পেরিয়ে সবশেষে অ্যাথেন্সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সোলন, ক্লিস্থিনিস, পেরিক্লিস প্রমুখ ছিলেন গ্রিসে গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। তবে গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটেছিল পেরিক্লিসের আমলে। এখানে অ্যাথেন্সের কথায় যে বিষয়টি বলছে যে অ্যাথেন্সে গণতন্ত্রের যে সূত্রপাত হয়েছিল সেটা পর্যায়ক্রমে হয়েছিল, আস্তে আস্তে বিভিন্ন ধাপে ধাপে সেই গণতন্ত্রের বিকাশ ঘটেছিল। সেখানে রাজতন্ত্র ও অভিজাততন্ত্র পেরিয়ে, রাজতন্ত্র বলতে আমরা যেটাকে বুঝি যেখানে উত্তরাধিকার সূত্রে রাজা বা রানীর হাতে ক্ষমতা থাকে এবং বংশাক্রমিকভাবে পর্যায়ক্রমে সেই ক্ষমতা চলমান থাকে। আর এখানে সেক্ষেত্রে আরেকটি কথা এখানে হচ্ছে অভিজাততন্ত্র। অভিজাততন্ত্র বলতে আমরা বুঝি যেখানে বহুজনের শাসন, যেখানে একাধিক ব্যক্তি শাসন করতেন। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি অ্যাথেন্সের যে শাসন ব্যবস্থা, গণতন্ত্রের যে বিকাশ, সেখানে রাজতন্ত্র অভিজাততন্ত্র পেরিয়ে সবশেষে অ্যাথেন্সে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে রয়েছেন সোলন, এছাড়া ক্লিস্থিনিস, রয়েছেন পেরিক্লিস প্রমুখ ব্যক্তিবর্গ। তারা ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অগ্রনায়ক। তবে গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটেছিল মূলত এই পেরিক্লিসের আমলে, অর্থাৎ যিনি পেরিক্লিস তার আমলে কিন্তু গণতন্ত্রের সূত্রপাত ঘটেছিল অ্যাথেন্সে। সর্বশেষ আমরা যদি দেখি যে মিশরের যে 5 নম্বর যে রো, মিশরীদের রাজনৈতিক কার্যকলাপ ধর্ম দ্বারা ব্যাপক প্রভাবিত ছিল। মিশরীয়রা পরলোকে বিশ্বাস করত এবং পরজন্মেও ফারাওগণ আবারও রাজা হবেন ভেবে তাদের মমি করে বিশালাকার পিরামিড সংরক্ষণ করত। এখানে যে কথাটি বলা হচ্ছে যে মিশরীয়দের যে রাজনৈতিক কার্যকলাপ ছিল সেটা মূলত ধর্ম দ্বারা প্রভাবিত ছিল, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে তারা তাদের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা তারা বিচার বিশ্লেষণ করতেন। মিশরীয়রা পরলোকে বিশ্বাস করতেন, অর্থাৎ পরকাল আছে বলে মিশরীয়রা বিশ্বাস করত এবং পরজন্মে ফারাওগণ আবার রাজা হবেন ভেবে তাদের মমি করে বিশাল আকার পিরামিড সংরক্ষণ করত। এবং তারা এই কথাটাও বিশ্বাস করত যে পরজন্মে অর্থাৎ পরকালে যারা যখন আবার ফিরে আসবেন, ফারাওরা ফিরে আসবেন পরজন্মে, অর্থাৎ পুনর্জন্ম যখন হবে তখন এই ফারাওগণ আবারও রাজা হবেন মিশরীয়দের। এবং এটা ভেবে তারা শুরু থেকেই এই ফারাওদের মৃত্যুর পরে তাদের মমি করা হতো এবং মমি করে বিশাল আকার পিরামিডে সেই মমি সংরক্ষণ করা হতো।
এছাড়া আমরা যদি দেখি এখানে স্পার্টান, এই স্পার্টানদের যে 5 নম্বর, স্পার্টানের 5 নম্বরও মাত্রাতিরিক্ত রক্তপাত ও যুদ্ধ বিগ্রহের কারণে শিল্প, সাহিত্য ও জ্ঞান চর্চায় স্পার্টান নাগরিকরা ছিল খুবই পশ্চাৎপদ। সামরিক ক্ষেত্রে অত্যাধিক মনোযোগ দেওয়ার কারণে অন্যান্য সকল ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর। এখানে যে কথাটি বলছে যে মাত্রাতিরিক্ত রক্তপাত, আমরা জানি যে স্পার্টানরা ছিল যুদ্ধবাজ এবং তারা যুদ্ধ করতে বেশি ভালোবাসত, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার চেয়ে তারা যুদ্ধকে বেশি প্রাধান্য দিত। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে যুদ্ধ সবসময় সংঘাত, সহিংসতা, রক্তপাত ছাড়া আর কিছুই দিতে পারে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পার্টানদের বেলায় যে মাত্রাতিরিক্ত রক্তপাত এবং যুদ্ধ বিগ্রহের কারণে তাদের যে শিল্প এবং সাহিত্য, জ্ঞান চর্চা, সেটা ছিল খুবই সামান্য, খুবই নগণ্য এবং পশ্চাৎপদ, এবং তারা শিল্প, সাহিত্য, জ্ঞান চর্চা ছিল অনেক পিছিয়ে, যেহেতু তারা যুদ্ধ নিয়ে পড়ে থাকতো। সামরিক ক্ষেত্রে অত্যাধিক মনোযোগ দেওয়ার কারণে অন্যান্য সকল ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর, যেহেতু তারা শুধুমাত্র যুদ্ধকে প্রাধান্য দিয়েছিল, যার ফলে দেখা যাচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান চর্চা, বিদ্যা এসব ক্ষেত্রে তারা অনগ্রসর ছিল, অর্থাৎ পিছিয়ে ছিল। এরপর হচ্ছে প্রাচীন গ্রিসের অ্যাথেন্সের প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ শুরু হয়। এই জন্য অ্যাথেন্সকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক, প্রগতিশীল এবং উন্নত সংস্কৃতির অধিকারী। এখানে গ্রিসের ক্ষেত্রে যে কথাটি বলা হচ্ছে যে প্রাচীন গ্রিসের অ্যাথেন্সেই প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়ন সংক্রান্ত কাজে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ শুরু করে। আমরা জানি এই জন্য অ্যাথেন্সকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে অ্যাথেন্সকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কেন? কারণ অ্যাথেন্সই একমাত্র যারা কিনা গ্রিসের অ্যাথেন্সে প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়নে, রাষ্ট্র পরিচালনা এবং আইন প্রণয়নে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ করা শুরু করে। তারাই প্রথম এই সূত্রপাতটা করেছিল, যার ফলে সেখানে গণতন্ত্রের সূত্রপাত ঘটে, এবং এই জন্য প্রাচীন গ্রিসের অ্যাথেন্সকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, অর্থাৎ যেখান থেকে গণতন্ত্রের সূত্রপাত ঘটেছিল সেটাকেই গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক, প্রগতিশীল ধারণার এবং উন্নত সংস্কৃতির। তারা ছিল গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন, এবং তারা ছিলেন প্রগতিশীল চিন্তাভাবনা করত, এবং তাদের উন্নত যে সংস্কৃতি সেটা তারা অধিকারী হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে দিও, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করে দিও। তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।